আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূরণ হতে দেব না, জাবের। কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। দলে যোগ দিয়েই আলোচনায় আসিফ মাহমুদ, পেলেন গুরুত্বপূর্ণ দুই দায়িত্ব। বিশ্বজুড়ে ভারতীয় নাগরিকদের সর্বাধিক বিতরণ করেছে যে মুসলিম দেশ। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূরণ হতে দেব না, জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা কোনোভাবেই পূরণ হতে দেওয়া হবে না। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ২৯ ডিসেম্বর শাহবাগে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের। হাদি হত্যার বিচার দাবি করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। যারা জামিনের ব্যবস্থা করেছে, যারা টক শোতে হাদিকে গিনিপিগ বলেছে, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল এ বিষয়ে সোচ্চার হোক। দলগুলো যদি সোচ্চার না হয় তাহলে নির্বাচনে জনগণই আপনাদের সোচ্চার করে দেবে। বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠুক। হাদির আদর্শ কোনো একটি দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না। ইনকিলাব মঞ্চের অবস্থান ব্যাখ্যা করে সদস্য সচিব বলেন, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি প্রেশার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন। আমরা ক্ষমতার কাছে নিজেদের বর্গা দিতে চাই না। যতদিন আমরা যোগ্যতা সম্পন্ন না হব ততদিন ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেউ নির্বাচনে দাঁড়াবে না। শাহবাগ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে হাদি হত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। কলাপাড়ায় মেঘলা আক্তার ২২ নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মেঘলা আত্মহত্যা করেছেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। মেঘলার স্বামীর নাম মোহাম্মদ আলী, তার বাবার নাম সেলিম মিয়া। নিহতের ২.৫ বছরের একটি শিশু কন্যা রয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মেঘলার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন সকালবেলা স্বামীর সঙ্গে মেঘলার ঝগড়া হয়। দুপুরের পরে কোনো এক সময় ঘরের ভেতরে মেঘলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তারা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার এসআই মোহাম্মদ হামিদুল হক খান জানান, হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। দলে যোগ দিয়েই আলোচনায় আসিফ মাহমুদ, পেলেন গুরুত্বপূর্ণ দুই দায়িত্ব। সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলটিতে যোগ দেওয়ার পরপরই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি দলের নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। সোমবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি আজ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। আমরা আশা করি দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও জানান, আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এবং একই সঙ্গে দলের নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়েছে। এদিকে এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। দলটিতে যোগ দেওয়ার দিনই তিনি নিজেই এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবারের নির্বাচনে অংশ নিচ্ছি না। আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধা যেন সংসদে যেতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে পারলে সেটিই আমার কাছে বড় সাফল্য। এর আগে ঢাকা 10 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের জন্য তিনি গত 22 ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেদিন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বিশ্বজুড়ে ভারতীয় নাগরিকদের সর্বাধিক বিতরণ করেছে যে মুসলিম দেশ। 2021 থেকে 2025 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি বিতরণ ঘটেছে সৌদি আরবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে 2021 সালে 8,887 জন, 2022 সালে 10,277 জন, 2023 সালে 11,486 জন, 2024 সালে 9,206 জন এবং 2025 সালে এখনও পর্যন্ত 7,019 জন ভারতীয় নাগরিক বিতাড়ান হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, প্রধানত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়া, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার কাছে থেকে পালানো এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়ানো এসব কারণে বিদেশে ভারতীয়দের আটক বা বিতাড়ন করা হয়। যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের বিতাড়ন সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ওয়াশিংটন ডিসি ভিত্তিক ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী 2021 সালে 805 জন, 2022 সালে 862 জন, 2023 সালে 617 জন, 2024 সালে 1368 জন এবং 2025 সালে 3414 জন ভারতীয় নাগরিক বিতাড়ন হয়েছেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগো থেকে বিতরণের সংখ্যা সাধারণত 2 অঙ্ক বা তার কম। সবচেয়ে বেশি বিতরণ হয়েছে ওয়াশিংটন ডিসি ও হিউস্টন থেকে। এছাড়া ভারতের অন্য দেশের দূতাবাস ও মিশনগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বিতাড়িত হয়েছেন। মিয়ানমার 1591 জন, সংযুক্ত আরব আমিরাত 1469 জন, বাহরাইন 764 জন, মালয়েশিয়া 1485 জন, থাইল্যান্ড 481 জন এবং কম্বোডিয়া 305 জন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে দেখাশোনা করা হয় এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে সহায়তা করা হয়।